স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি জিকে ক্লাসে সকলকে স্বাগত। আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, কারণ এই ক্লাসে রয়েছে কতগুলি পরীক্ষার পিআইকিউ প্রশ্নগুলো। আমাদের এই ক্লাসটি প্রতিদিন দুপুর 12টার সময় প্রোভাইড করা হয়। আজকে হলো 11ই ডিসেম্বর, অর্থাৎ শনিবার। আজকে শনিবারের ক্লাসগুলি তোমরা একটু দেখে নাও। শনিবারে কি কি ক্লাস রয়েছে? আমরা আজকে সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি, ঠিক আছে? এবং দুপুর 12টার সময় এখন ক্লাস করানো হচ্ছে জিকে ক্লাসটি। এছাড়া আজকে শনিবারে রয়েছে টপিক ওয়াইজ জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, যেটি করানো হবে দুপুর 3টের সময়, অর্থাৎ এরই 3 ঘন্টা পরে একটি ক্লাস প্রোভাইড করা হবে, যেটি হলো টপিক ওয়াইজ জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। এই 3টে ক্লাস আজকে রয়েছে, ঠিক আছে? তো এই ক্লাসটা সবাই দেখে নাও, এরপরে দুপুর 3টের সময় দেখে নিও টপিক ওয়াইজ জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। আর এই রুটিনটি সবাই যারা নতুন এসছো ক্লাসে, তারা অবশ্যই রুটিনটি একটু মাথায় রেখো। এবার দেখে নাও পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে আছে যে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যার নাম কি পাঠশালা স্টাডি সেন্টার। এই পাঠশালা স্টাডি সেন্টার, তোমরা টেলিগ্রামে গিয়ে পাঠশালা স্টাডি সেন্টার বলে সার্চ করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। কারণ এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে তোমরা এই ক্লাসের সমস্ত নোটিফিকেশন সহ বিভিন্ন চাকরি পরীক্ষা আপডেটগুলি পেয়ে যাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে কতগুলি কুইজ নেওয়া হয়, যেটিতে তোমরা অংশগ্রহণ করতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেটি রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। আমাদের এই জিকে ক্লাসটি আগত ডব্লিউপি এবং কেপি, রেলওয়ে এবং এসএসসি এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো দেখতে থাকো এই ক্লাসটি। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো লাগবে। আজকের ক্লাসটি হলো জিকে ক্লাসের 29 নাম্বার ক্লাস, যেটি হলো বিভিন্ন পরীক্ষার পিআইকিউ সহ প্রশ্নগুলি, ঠিক আছে, যেখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, চলো শুরু করি আজকের ক্লাসটি। আজকের ক্লাসে দেখো, প্রথম প্রশ্নটি হলো জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছর, সেটি কি? অপশান এ 1870, অপশান বি 1885, অপশান সি 1890, অপশান ডি হলো 1900। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1870 সালে জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার জন্য এমজি রানাডে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা করেন। অর্থাৎ পুনা সার্বজনীন সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? এমজি রানাডে। পুনা সার্বজনীন সভা এটি সামাজিক রাজনৈতিক সংগঠন, যা 1870 সালে পুনেতে প্রতিষ্ঠিত হয়েছিল। তার জন্য এটি পুনা সার্বজনীন সভা নামকরণ করা হয়েছে। এই ক্লাসটির শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আউট অফ 25-এ কার কত নাম্বার দাঁড়াচ্ছে, ঠিক আছে? সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান সি সৈয়দ আমির আলী, অপশান ডি হলো মোহাম্মদ শেখ আবদুল্লাহ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। জাতির জনক পাকিস্তানের, অর্থাৎ পাকিস্তানের জাতির জনক হিসাবে পরিচিত মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। লাহোর প্রস্তাবটি জিন্নাহর নেতৃত্বাধীনে মুসলিম লীগ দ্বারা পাশ হয়েছিল এবং ব্রিটিশ ভারতীয় মুসলমানদের জন্য পৃথক একটি জাতিতে হওয়ার দাবিকে সামনে রাখা হয়েছিল এই লাহোর অধিবেশনে। পাকিস্তান 1947 সালের 14ই আগস্ট একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। অর্থাৎ আমাদের যে ভারত স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, তার একদিন আগে পাকিস্তান স্বাধীন হয়েছিল, এবং জিন্নাহ সেদিন থেকে কার্যকর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। এবার দেখো পরের 3 নম্বর প্রশ্নটি। ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে, তার কারণ কি? অপশান এ শ্বাসক্রিয়ার অক্সিজেন আসার জন্য, অপশান বি যাতে সূর্যের আলো ঘরে প্রবেশ করতে পারে, অপশান সি বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য, অপশান ডি কার্বন ডাইঅক্সাইডের একটি নির্গমন পথ রাখার জন্য। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্যই ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে। ঘরের উপরের অংশে ভেন্টিলেটর সরবরাহ করা হয়, কারণ ঘরের অভ্যন্তরে যে বায়ু গরম হয়ে যায়, গরম বায়ু উপরে ওঠে এই ভেন্টিলেটরগুলির মধ্যে দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ বাইরে বেরিয়ে যায়। এইভাবে শীতল বায়ু নিচে থাকে, এটি ঘরের শীতল এবং তাজা বাতাস প্রবাহিত করে। এইভাবে ভেন্টিলেটররা ঘরের বাতাসকে সতেজ রাখার জন্য পরিচলন স্রোত বজায় রাখে। এবার দেখো পরের প্রশ্ন। উত্তম তাপ শোষকরা হলো কি? অপশান এ দুর্বল বিকিরক, উত্তম বিকিরক, অপশান সি অবিকিরক, অপশান ডি হলো উচ্চ পালিশযুক্ত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, উত্তম বিকিরক। অর্থাৎ উত্তম তাপ শোষকরা হলো উত্তম বিকিরক। তাপের ভালো শোষক ভালো বিকিরক হয়, এই বিষয়টি কিচকের বিকিরণ সূত্রের ভিত্তিক। অর্থাৎ যে বস্তু তাপ ভালো শোষক করবে, সেটি তাপ বেশি বিকিরকও করবে। এই বিষয়টি কিচফের বিকিরণের সূত্রের উপর নির্ভরযোগ্য। কিস্টফের বিকিরণ সূত্রে বলা হয়েছে, একটি
একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বস্তুর শোষণের গুণাঙ্ক তার নির্গমন বা বিকিরণের সহগের গুণাঙ্কের সমান। এটি হলো কির্চফের বিকিরণের সূত্রে বলা হয়েছে। একটি কালো বস্তু উত্তাপের ভালো শোষণের পাশাপাশি উত্তাপের এটি ভালো বিকিরকের উদাহরণ হলো একটি কালো বস্তু। তারপর দেখো, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? অপশান এ ইউরিয়া, অপশান বি অ্যামোনিয়াম নাইট্রেট, অপশান সি পটাশিয়াম নাইট্রেট, অপশান ডি হলো অ্যামোনিয়াম ফসফেট। সঠিক উত্তরটি হলো অপশান এ ইউরিয়া। নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে ইউরিয়া সারে। ইউরিয়া কার্বামাইড হিসাবে পরিচিত। এর রাসায়নিক সূত্র কি? অর্থাৎ ইউরিয়া রাসায়নিক সূত্র হলো CO NH2 হলো ইউরিয়া রাসায়নিক সূত্র। ইউরিয়া অন্যান্য নামগুলি কি? কার্বামাইড রয়েছে, কার্বন নীল ডিমাইড আর ডায়ামিনো মিথানন হলো ইউরিয়ার অন্যান্য নাম। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং এই পরিমাণ কত? 46% নাইট্রোজেন থাকে ইউরিয়া সারে। এবার দেখে নাও পরের প্রশ্ন, নিচের কোন সারে নাইট্রোজেন, আচ্ছা এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। ইউরিয়ার পিএইচ এ নিরপেক্ষ অর্থাৎ প্রশম, অর্থাৎ ইউরিয়া না ক্ষারীয় না অ্যাসিডযুক্ত, ঠিক আছে? প্রায় সব ধরনের মাটিতেই অভিযোজিত হতে পারে, অর্থাৎ যেহেতু এটি প্রশম তার জন্য এটি সব ধরনের মাটিতে ব্যবহার করা যেতে পারে। ইউরিয়া সারের প্রধান কাজ কি? সবুজ পাতার বৃদ্ধির জন্য গাছগুলিকে নাইট্রোজেন সরবরাহ করা হচ্ছে ইউরিয়া সারের প্রধান কাজ। এবার দেখে না পরের প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? সঠিক উত্তরটি কি হবে? অপশান সি 14 বছর। অর্থাৎ 14 বছরের নিচে শিশুদের কলকারখানায় নিয়োগের আইনত নিষিদ্ধ রয়েছে ভারতবর্ষে। ভারতের সংবিধানের কত নম্বর ধারা? 24 নম্বর ধারায় কারখানা ইত্যাদিতে শিশুদের নিয়োগে নিষেধাজ্ঞা 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানায় বা খনিতে কাজ করার জন্য বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কর্মসংস্থানে নিযুক্ত করা যাবে না। এটি বলা আছে ভারতের সংবিধানের 24 নম্বর ধারায়। এবার দেখো ড্রাফটিং কমিটি, এই ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন? অর্থাৎ ড্রাফটিং কমিটি বলতে খসড়া কমিটি, খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অপশান এ ডক্টর BR আম্বেদকর, অপশান বি রাজা গোপালাচারী, অপশান সি আবুল কালাম আজাদ, অপশান ডি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তরটি হলো অপশান এ ডক্টর BR আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া কমিটির প্রথম সভাপতি। ভারতের সংবিধানে খসড়া তৈরির জন্য গণপরিষদ কর্তৃক 1947 সালে গঠিত খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। খসড়া কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন কে কে? আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, N গোপালাস্বামী, KM মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, BL মিত্র, DP খৈতান ছিলেন খসড়া কমিটির অন্যান্য সদস্য। ডক্টর BR আম্বেদকর ভারতের সংবিধানের জনক হিসেবে পরিচিত কে? ডক্টর BR আম্বেদকর। এবার দেখেন 8 নম্বর প্রশ্ন, বিউটি পার্লারে চুল বিন্যাসের জন্য, ঠিক আছে, কোনটি ব্যবহৃত হয়? ঠিক আছে, কোন অধাতু ব্যবহৃত হয় বলতে পারো? অপশান এ ক্লোরিন, অপশান বি সালফার, অপশান ডি ফসফরাস, অপশান ডি হলো সিলিকন। সঠিক উত্তরটি হলো অপশান বি সালফার। বিউটি পার্লারে কেশ বিন্যাসের জন্য, ঠিক আছে, সালফার ধাতুটি এই অধাতুটি ব্যবহৃত হয়ে থাকে। এবার দেখো 9 নম্বর প্রশ্ন, কোন চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হলো? বিমান চালক, ঠিক আছে, তো পাইলট কিভাবে এই বোমাটিকে দেখবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বোমাটি বক্রপথে ওই স্থানের সামনে পড়বে। বিমান থেকে যখন বোমাটি ফেলা হয় প্রাথমিক দিকে এটি বিমানের সামনে কেবলমাত্র অনুভূমিক বেগ ধারণ করে, বায়ুজনিত রোধ অগ্রাহ্য করে এর অনুভূমিক গতি তারপরে স্থির থাকে। সুতরাং বোমাটি বিমানের একই গতিতে পতিত হয় যতক্ষণ না এটি মাটিতে না পড়ে। সুতরাং এটি সরাসরি নেমে যাবে না বা পিছনে যাবে না, তবে প্রকৃতপক্ষে সেই বিন্দু থেকে কিছুটা দূরে এগিয়ে পড়ে যাবে। এবার দেখো 10 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? অপশান এ 12 জোড়া, অপশান বি 31 জোড়া, অপশান সি 31টি, অপশান ডি হলো 12টি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 31 জোড়া। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। সুষুম্না স্নায়ু শরীর ও মেরুদণ্ডের মধ্যে মধ্যস্থতা বা যোগাযোগকারী হিসাবে কাজ করে, যা 31 জোড়া সুষুম্না স্নায়ু দ্বারা গঠিত। এই 31 জোড়া হলো কি কি দেখে নিই একটু। 8 জোড়া গ্রীবাদেশীয় অর্থাৎ সার্ভিক্যাল স্নায়ু হচ্ছে 8 জোড়া, 5 জোড়া হচ্ছে কোটিদেশীয় বা লাম্বার, 12 জোড়া হচ্ছে বক্ষদেশীয় থোরাসিক, 5 জোড়া হচ্ছে ত্রিকাস্ত্রীয়দেশীয় স্যাক্রাল, 1 জোড়া হচ্ছে পুচ্ছদেশীয় কোসিজিয়াল। এই হলো 31 জোড়া সুষুম্না স্নায়ু। স্নায়ু কলাতে ধূসর এবং সাদা বস্তু সমানভাবে ছড়িয়ে থাকে। নিউরন স্নায়ুতন্ত্রের
কাঠামোগত ও কার্যকরী একক, অর্থাৎ স্নায়ুতন্ত্রের কাঠামোগত ও কার্যকরী একক কি? নিউরন। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি রাসবিহারী বসু, অপশন সি চিত্তরঞ্জন দাস, অপশন ডি হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। সঠিক উত্তরটি হলো অপশন এ সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে? সুভাষচন্দ্র বসু। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এটি বাম সমর্থিত জাতীয়তাবাদী রাজনৈতিক দল, যা 1939 সালে পশ্চিমবঙ্গে সুভাষচন্দ্র বসু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি ফরওয়ার্ড ব্লক গঠিত করেছিল, যা 3রা মে 1939 সালে সুভাষচন্দ্র বসু দ্বারা গঠিত হয়েছিল এই ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটি। ভারতে 1 টাকার কাগজি মুদ্রা এটি যোগান দেয় কে? ভারতে যে 1 টাকা যে কাগজের মুদ্রা রয়েছে এটি কে যোগান দেয় বা কে তৈরি করে? অপশন এ ভারত সরকারের অর্থ মন্ত্রক, অপশন বি ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশন সি ভারতীয় স্টেট ব্যাংক, অপশন ডির উপরে কোনটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভারতীয় অর্থ মন্ত্রক ভারতে 1 টাকার কাগজি মুদ্রার যোগানটি দিয়ে থাকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে 1 টাকার নোট ব্যতীত বিভিন্ন মানের মুদ্রার নোট দেওয়ার একমাত্র অধিকার আছে, অর্থাৎ এই 1 টাকার নোটটাই একমাত্র ভারতের সরকার অর্থ মন্ত্রক দিয়ে থাকে, এবং বাদবাকি যেসব টাকার মুদ্রা নোটগুলি রয়েছে ভারতীয়, সেগুলি হচ্ছে কে দেয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দিয়ে থাকে। এই 1 টাকার নোটটি অর্থ মন্ত্রক জারি করে এবং এতে অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে। এটিও কিন্তু পরীক্ষা দিয়েছে যে 1 টাকার নোটে কার স্বাক্ষর রয়েছে? অর্থ সচিব। এবং 1 টাকা বাদে অন্যান্য যেসব নোটগুলি রয়েছে সেগুলিতে স্বাক্ষর রয়েছে আরবিআই গভর্নরের স্বাক্ষর রয়েছে। তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বর্তমানে আরবিআই গভর্নর কে রয়েছে। এবার দেখো 13তম প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? এটি কিন্তু মাথায় রাখবে যে স্থায়ী সভাপতি বলেছে, কারণ আমরা জানি অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। তাহলে স্থায়ী সভাপতি কে ছিলেন? অপশন এ বি আর আম্বেদকর, অপশন বি চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি হলো জওহরলাল নেহরু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধান তৈরির জন্য গণপরিষদ গঠিত হয়েছিল। ক্যাবিনেট মিশনের সুপারিশের ভিত্তিতে 1946 সালে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়েছিল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 11ই ডিসেম্বর 1946 তারিখে গণপরিষদে স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং 9ই ডিসেম্বর 1946 সালে প্রথম অধিবেশনে গণপরিষদে অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। আচ্ছা, গণপরিষদে এইচ.সি. মুখার্জি সহ সভাপতি নিযুক্ত করে। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? বি.এন. রাও। গণপরিষদ 1949 সালে 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলেন। বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। একটু আগে আমরা এই প্রশ্নটা পড়ে নিয়েছিলাম। এবার দেখো 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উপরে ওঠে? কৌশিক নল বেয়ে উপরে ওঠার কারণ কি? অপশন এ স্থিতিস্থাপকতা, অপশন বি পৃষ্ঠটান, অপশন সি সান্দ্রতা, অপশন ডি হলো জলের ঘনত্ব। সঠিক উত্তরটি হলো অপশন বি পৃষ্ঠটান। জল পৃষ্ঠটানের জন্য কৌশিক নল বেয়ে উপরে ওঠে। যখন দেয়ালের সাথে আসঞ্জন তরল অণুর মধ্যে সংশক্তি বলের চেয়ে শক্তিশালী হয় তখনই এই কৌশিক কার্যটি সম্পূর্ণ হয়ে থাকে। একটি পাত্রের দেয়ালের সাথে জলের আসঞ্জন প্রান্তগুলি তরলটির ওপরে একটি ঊর্ধ্বমুখী শক্তি সৃষ্টি করে এবং ফলস্বরূপ একটি পাত্রের ভেতরে তরলের পৃষ্ঠ ঊর্ধ্বমুখী বক্রতল তৈরি করবে। পৃষ্ঠটান হলো তরলের পৃষ্ঠের ধর্ম, যা জলের অণুগুলি সংশক্তি প্রকৃতির কারণে একটি বাহ্যিক শক্তিকে পরিহত করে। এবার দেখো আজকে থাম্বনেলের প্রশ্ন, সমতল দর্পণে প্রতিবিম্ব কিরূপ হয়? অর্থাৎ সমতল দর্পণ, আমরা সমতলভাবে উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের বাড়িতে ব্যবহৃত আয়না। এই সমতল দর্পণে প্রতিবিম্ব কিরূপ হয়ে থাকে? অপশন এ সৎবিম্ব এবং খাড়া, অপশন বি অসৎবিম্ব এবং উল্টো, অপশন সি অসৎবিম্ব এবং খাড়া, অপশন ডি হলো সৎবিম্ব এবং উল্টো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অসৎবিম্ব এবং খাড়া, অর্থাৎ খাড়া বলতে সোজা। ঠিক আছে, সমতল দর্পণে প্রতিবিম্ব হয়ে থাকে অসৎবিম্ব এবং খাড়া। প্রতিবিম্বটি অসৎ এবং পার্শ্বত অবশিষ্ট অর্থাৎ পার্শ্বত পরিবর্তিত হয়, অর্থাৎ আমরা বাঁ হাতকে ডান হাত দেখি এরকম দেখা যায় না। এবার দেখো প্রতিবিম্বটি আকার বস্তুর সমান হয়, কারণ আমরা আয়নার সামনে দাঁড়ালে আমাদের যে আকার সেটি আমাদের আয়নাতে একই আকারই হবে। দর্পণ থেকে প্রতিবিম্বটির দূরত্ব দর্পণ থেকে বস্তুর দূরত্বের সমান, অর্থাৎ আমরা আয়না থেকে যতটা দূরত্বে দাঁড়াবো ততটা দূরত্বই আয়নাতে আমাদের দেখাবে। ঠিক আছে, অর্থাৎ প্রতিবিম্বটি দেখাবে। যদি কোনো বস্তু ইউ গতিতে সমতল দর্পণের দিকে বা দূরে চলে যায় তবে প্রতিবিম্বটি 2u গতির সাথে দর্পণের দিকে চলে যায়,
অর্থাৎ আমরা যদি ইউ গতিতে দর্পণের দিকে আসি বা দর্পণ থেকে চলে যাই, তাহলে প্রতিবিম্বটি 2u গতিতে অর্থাৎ তার দ্বিগুণ গতিতে দর্পণের দিকে বা দর্পণ থেকে দূরে চলে যাবে। এগুলি হলো সমতল দর্পণের বৈশিষ্ট্য। এবার আরো এই সম্পর্কিত আরো কিছু তথ্য দেখে নাও। আপতিত রশ্মি স্থির রেখে যদি কোনো সমতল দর্পণ ও কোণে আবর্তিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মি, আচ্ছা এটা টু থিটা হবে, ঠিক আছে, টু থিটা কোণে প্রবর্তিত হবে। অর্থাৎ কোনো আপতিত রশ্মি যদি কোনো সমতল দর্পণে কোণে কোনো থিটা কোণে যদি আবর্তিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মি টু থিটা কোণে আবর্তিত হবে। সমতল দর্পণে পূর্ণ প্রতিবিম্ব দেখতে একজন ব্যক্তিকে তার উচ্চতার ন্যূনতম অর্ধেক উচ্চতার বা দৈর্ঘ্যের দর্পণ প্রয়োজন। কোণ 90 ডিগ্রিতে আনত দুটি সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সংখ্যা হলো 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি কোণে যদি দুটি সমতল দর্পণ গঠিত করা হয়, তার প্রতিবিম্ব সংখ্যা হবে কত? 3টি। আচ্ছা এটা বের করে কি করে? এটি বের করা হচ্ছে 360 ডিগ্রিকে তোমরা 4 দিয়ে 90 দিয়ে ভাগ করবে। 90 দিয়ে ভাগ করবে, তার থেকে 1 বিয়োগ করবে, তাহলেই 3 চলে আসবে। কারণ 360 ডিগ্রিকে আমরা যদি 90 দিয়ে ভাগ করি কত হয়? 4 হয়, তার সাথে 1 বিয়োগ করলেই কত আসবে? 3 আসবে। আমাদের সঠিক উত্তরটি আসবে। এটি ফর্মুলা। যে ঠিক আছে, যে প্রতিবিম্ব সংখ্যা বের করার ফর্মুলা কি? এটা 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি মাইনাস 1। এবার দেখো 16 নম্বর প্রশ্ন। সৌরশক্তির উৎস কি? অপশন এ পারমাণবিক সংযোজন, অপশন বি তেজস্ক্রিয় ক্ষয়, পারমাণবিক বিভাজন, অপশন ডি হলো আলোক তড়িৎ ক্রিয়া। সঠিক উত্তরটি হলো অপশন এ পারমাণবিক সংযোজন। সৌরশক্তির উৎস কি? পারমাণবিক সংযোজন হলো সৌরশক্তির উৎস। 1906 সালে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ ভারত সভা, অপশন বি মুসলিম লীগ, অপশন সি বেঙ্গল জমিদার লীগ, অপশন ডি হলো ভারতের কমিউনিস্ট পার্টি। সঠিক উত্তরটি হলো অপশন বি মুসলিম লীগ। মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মূলত সর্বভারতীয় মুসলিম লীগ AIML হিসাবে নামকরণ করা হয়েছিল এটির। এই রাজনৈতিক দলটি 30শে ডিসেম্বর 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল দেশের প্রথম মুসলিম রাজনৈতিক দল ছিল এই মুসলিম লীগটি। দলটির মূল লক্ষ্য কী ছিল? মুসলমানদের অধিকারগুলিকে রক্ষা করা এবং ব্রিটিশ ভারতের বিভাজনের সময় একটি পৃথক জাতি হিসাবে মুসলিম জাতিকে গঠন করা ছিল এর উদ্দেশ্য। মুসলমানদের একটি পৃথক জাতি হিসাবে গড়ে তোলার ধারণাটি প্রথম স্যার সৈয়দ আহমেদ খানের পরিকল্পনা ছিল এই মুসলিম লীগের ধারণাটি। এবার দেখো 18 নম্বর প্রশ্ন। সিপাহী বিদ্রোহের সময় 1857 সালে ভারতে বড়লাট কে ছিলেন? অপশন এ উইলিয়াম বেন্টিং, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ক্যানিং, অপশন ডি হলো লর্ড ডালহৌসি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি লর্ড ক্যানিং। অর্থাৎ সিপাহী বিদ্রোহ, অর্থাৎ 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সময় ভারতে বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। 1857 সালের 10 মে মিরাটে ভারতে বিদ্রোহ শুরু হয় এবং 20 জুন 1858 সালে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি ভারতীয় সৈন্যদের দ্বারা গোয়ালিয়রে শেষ হয় এই সিপাহী বিদ্রোহটি। 1857 সালে বিদ্রোহের প্রধান কেন্দ্রগুলি কোথায় ছিল? দিল্লি, কানপুর, লখনৌ, ঝাঁসি, এলাহাবাদ এবং জগদীশপুর, যেটি বিহারে অবস্থিত। 1857 সালে সিপাহী বিদ্রোহকে বিনয় দামোদর সাভারকার ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন। এটি কিন্তু পরীক্ষায় দিয়েছে। এবার দেখে না অ্যাবাউট অফ দ্য টপিকে সিপাহী বিদ্রোহের নেতৃত্বগণদের। জেনারেল বখত খান, দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। নানা সাহেব তাতিয়া টপি কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন। বেগম হজরত মহল লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। রানী লক্ষ্মীবাই ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। মৌলভী আহমেদুল্লাহ ফৌজাবাদ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। কানওয়ার সিং অমর সিং বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন। খান বাহাদুর খান তিনি নেতৃত্ব দিয়েছিলেন বেরোলি থেকে। এবার দেখে না 19 নম্বর প্রশ্ন। 1935 সালে আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? সঠিক উত্তরটি হয়ে যাবে পাঞ্জাব। 1935 সালে আইন অনুসারে পাঞ্জাব প্রদেশে কোনো মন্ত্রিসভা গঠিত হয়নি। এবার দেখো 20 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে? অর্থাৎ ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যা কে করতে পারে? অপশন এ কেন্দ্রীয় মন্ত্রিসভা, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সংসদ, অপশন ডি হলো সুপ্রিম কোর্ট। সঠিক উত্তরটি হলো অপশন ডি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার। ভারতের যে এক্সিম ব্যাংক রয়েছে এই এক্সিম ব্যাংকের কাজ কি? অপশন এ ভারতের চাষিদের জন্য, অপশন বি ভারতের শিল্প শ্রমিকদের জন্য, অপশন সি ভারতের আমদানি রপ্তানির জন্য, অপশন ডি ভারতের সংসদ সদস্যদের জন্য। সঠিক উত্তরটি হলো অপশন সি ভারতে আমদানি রপ্তানির জন্য ব্যবহৃত কাজ করে এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক ভারতের সরকারের রপ্তানি ঋণের পরিশোধক হিসাবে ভারতের রপ্তানি আমদানি ব্যাংক আইন 1981 অধীনে বিশ্বব্যাপী রপ্তানি ঋণ এজেন্সিগুলি অনুরূপ একটি ব্যাংকার হিসেবে কাজ করেছে। এই সপ্তাহ কোথায়? এই এক্সিম ব্যাংকের সপ্তাহ রয়েছে মুম্বাইতে।
এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 22 নম্বর প্রশ্ন। রাজ্যের আইনসভার উপরে কক্ষটির নাম কি? অর্থাৎ রাজ্যের যে আইনসভা রয়েছে এর উপরে কক্ষের নাম হলো, অপশান কোনটি ঠিক হয়ে যাবে? অপশান ডি, বিধান পরিষদ। রাজ্যের আইন সভার উপরে কক্ষটির নাম বিধান পরিষদ। এবং নিম্ন কক্ষটির নাম কি? নিম্ন কক্ষটির নাম হচ্ছে বিধানসভা। এবং একইভাবে কেন্দ্রের নিম্নকক্ষ হচ্ছে লোকসভা এবং উচ্চকক্ষ হলো রাজ্যসভা। ঠিক আছে? দেখো এবার 169 ধারায় রাজ্যগুলিতে যে আইন পরিষদ গঠনের বিধান রয়েছে এটি বলা হয়েছে ভারতের সংবিধানে। সংবিধানে 171 ধারার অধীনে কোনো রাজ্যে আইন পরিষদের সদস্য সংখ্যা রাজ্য বিধানসভার মোট শক্তির 1/3 বেশি হবে না এবং 40 জনের সদস্যের কমও নয়। অর্থাৎ বিধান পরিষদের সদস্য সংখ্যা 40 জনের কম হতে পারে না। ভারতের প্রতিটি রাজ্যে বিধান পরিষদ নেই। ঠিক আছে? ভারতের 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। এই 6টি রাজ্য কি কি? অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানা। এই 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। পরীক্ষায় কিন্তু এসেছে যে নিম্নোক্ত কোন রাজ্যগুলিতে কোন রাজ্যে বিধান পরিষদ নেই। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই 6টি উত্তরই জানতে হবে যে কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে। এবার দেখো 23 নম্বর প্রশ্ন। এক্স রশ্মি কি ধরনের রশ্মি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ হলো এক্স রশ্মি। এক্স রশ্মিতে অতিবেগুনি আলোকের তুলনায় অনেক বেশি শক্তি এবং অনেক কম তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। এক্স রশ্মিতে খুব সামান্য তরঙ্গ দৈর্ঘ্য থাকে, যেটি 0.1 থেকে 10 ন্যানোমিটারের মধ্যে থাকে। এক্স রশ্মি ব্যবহারের ফলে ফ্র্যাকচার, যেটা হাড় ভেঙে যায়, আমরা পরীক্ষা করে থাকি, এটা আমরা সবাই জানি। এক্স রশ্মি সর্বপ্রথম 1895 সালে জার্মান বিজ্ঞানী উইলহেম কনরাড রনজেন দ্বারা এক পর্যবেক্ষণ ও নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ এক্স রশ্মি প্রথম আবিষ্কার করেছিলেন কে? রনজেন। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 24 নম্বর প্রশ্নটি। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন অর্ধপরিবাহী রোধ কি হয়? অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহী রোধ কি হবে? ঠিক আছে? অপশন এ প্রথমে বাড়ে তারপরে কমে, অপশন বি একই থাকে, অপশন সি বাড়ে, অপশন ডি হলো কমে। সঠিক উত্তরটি হবে অপশন ডি, কমে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্ধপরিবাহী রোধ কি হবে? কমবে। যদি বলতো এটা পরিবাহী রোধ কি হবে? তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহী রোধও বাড়বে। ঠিক আছে? এবার দেখো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। এর কারণ কি? এর কারণ হলো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। এই মুক্ত ইলেকট্রনগুলি বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে, যার ফলে রোধ কি হবে? হ্রাস পাবে। কারণ ইলেকট্রন বেশি হলে তো বিদ্যুৎ বেশি প্রবাহিত হবে, তার জন্য কি হবে? রোধ কি হবে? হ্রাস পাবে। কয়েকটি অর্ধপরিবাহী দেখে নাও: সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম, সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি হলো অর্ধপরিবাহী কিছু উদাহরণ। এবার দেখে নাও আজকের জিকে ক্লাসের শেষ প্রশ্নটি। নিচের কোন গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত? অপশন এ নাইট্রিক অক্সাইড, অপশন বি নাইট্রাস অক্সাইড, অপশন সি হলো নাইট্রোজেন পেন্টঅক্সাইড, অপশন ডি হলো নাইট্রোজেন। সঠিক উত্তরটি হলো অপশন বি, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। নাইট্রাস অক্সাইড শ্বাস নিলে এর মাদকের প্রভাবের কারণে একে লাফিং গ্যাস বা হ্যাপি গ্যাসও বলা হয়। নাইট্রাস অক্সাইড একটি বর্ণহীন এবং গন্ধহীন গ্যাসীয় পদার্থ, যেটি ব্যথার চিকিৎসার জন্য নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের জিকে ক্লাসটি সকলের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন এসছো ক্লাসে তারা অবশ্যই ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।